নমস্কার সবাইকে। এখনো পর্যন্ত যারা মনে করছেন যে আমাদের এই পুরো ভারত জুড়ে এই মুহূর্তে যা কিছু ঘটছে সেটা শুধুমাত্র হলো স্টুডেন্ট প্রোটেস্ট, কোনো রকমের কোনো রিজিম চেঞ্জ করার চেষ্টা চলছে, তারা একটু জাস্ট এই ভিডিওটাকে দেখে নেন। তারপর ক্লিয়ারলি ধাপে ধাপে বলবো যে অ্যাকচুয়ালি কিভাবে কোনো একটা দেশে রিজিম চেঞ্জ করার চেষ্টা করা হয়। দেখে নিন একটু প্রথমে ভিডিওটা। দেখতেই পাচ্ছেন প্রথমে ইমেজটা। নাও একটু ভিডিওটা এবার দেখুন। নিচে দেখতেই পাচ্ছেন এটা হলো 31শে জুলাই 2024 বাংলাদেশে। নাও এবার এখন 2026 সেই জুলাই মাসে আমাদের ভারতে মুম্বাইয়ে দেখতেই পাচ্ছেন পুরো সেম স্ক্রিপ্ট রিপিট হচ্ছে, সেমভাবেই প্রোটেস্ট করার চেষ্টা চলছে, সেমই কিন্তু স্টুডেন্ট প্রোটেস্টের নাম করে, বুঝতেই পারছেন। সো ব্যাপারটা হচ্ছে স্ক্রিপ্টটা তাহলে অ্যাকচুয়ালি কিভাবে অ্যাকচুয়ালি এই রিজিম চেঞ্জ করার চেষ্টা চলে। দেখুন, ঠিক এই ব্যাপারেই ফর্মার যে সোভিয়েত ইউনিয়ন ছিল, যেটা বর্তমানে এখন রাশিয়া, সেই সোভিয়েত ইউনিয়নের কেজিবি জানেন, একটা সিক্রেট এজেন্সি। আমাদের ভারতে যেরকম রয়েছে সেরকমই সোভিয়েত ইউনিয়নের কেজিবি একটা সিক্রেট এজেন্সি। সেই এজেন্সিরই একজন সিক্রেট এজেন্ট ইউরি বেজমেনভ, যে কিনা অ্যাকচুয়ালি আমাদের ভারতে স্টেশন ছিলেন। অ্যাকচুয়ালি দেখুন, সোভিয়েত ইউনিয়ন আমাদের ভারতেও চেষ্টা করছিল নিজেদের মতন করে একটা চেঞ্জ আনার, আমাদের ভারতে কমিউনিজমকে ছড়ানোর, যার জন্য অ্যাকচুয়ালি এই কেজিবি ইউরি বেজমেনভকে পাঠিয়েছিলেন আমাদের ভারতের নতুন দিল্লিতে। দেখে নিন একটু তার ছবিটা। ইনি হলেন ইউরি বেজমেনভ, দেখতেই পাচ্ছেন ফর্মার সোভিয়েত ইউনিয়নের কেজিবির একজন এজেন্ট। সো তাকে আমাদের ভারতে পাঠানো হয়েছিল আমাদের ভারতের থেকে বিভিন্ন রকমের ইনফরমেশনগুলোকে সোভিয়েত ইউনিয়নে পাঠানোর জন্য, আমাদের ভারতে নিজেদের মতন করে এজেন্ট ইনস্টল করার জন্য। তারপর ধীরে ধীরে আমাদের ভারতের সরকার বদল, আমাদের ভারতে সোসাইটির মধ্যে চেঞ্জ, তারপর টোটালি কমিউনিজমের কন্ট্রোল। ঠিক এই কারণেই পাঠানো হয়েছিল এই ইউরি বেজমেনভকে আমাদের ভারতে। বাট 1970-এর দিকে তিনি পুরোপুরি রিয়ালাইজ করে ফেলেন যে এই যে কেজিবি আমাদের ভারত থেকে যাদের মাধ্যমে অ্যাকচুয়ালি ইনফরমেশনগুলো নিচ্ছিল, মানে অ্যাকচুয়াল যে অ্যাক্টিভিস্টদের আমাদের ভারতের বিভিন্ন সেক্টরে ইনস্টল করা হচ্ছিল, তাদেরই অ্যাকচুয়ালি পরে গিয়ে টোটালি এলিমিনেট করে দেওয়া হবে। মানে সোভিয়েত ইউনিয়ন আমাদের ভারতের ওপরে একবার যখন পুরোপুরি কন্ট্রোল পেয়ে যাবে, তখন এই যে অ্যাক্টিভিস্টরা, এই যে ইনফরমেন্টরা, তাদেরকেই টোটালি এলিমিনেট করে দেওয়া হবে। এই জিনিসটা জানার পর থেকে ইউরি বেজমেনভ কেজিবির থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেন। প্রথমে লুকিয়ে থাকার চেষ্টা করেন আমাদের ভারতের মধ্যেই, ওয়েস্টার্ন যে মানুষরা সেই সময় আসছিল আমাদের ভারতে, তাদের সাথে মিলে। অ্যাকচুয়ালি সেই সময় একটা মুভমেন্ট চলছিল পুরো ওয়েস্ট জুড়ে। প্রথমটা হলো বিট জেনারেশন মুভমেন্ট, দিয়ে তারপর হলো হিপ্পি মুভমেন্ট। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর থেকে ওয়েস্টার্ন দেশগুলোর সব মানুষরা ওয়ারের থেকে একটু দূরে থাকতে চাইছিল, কিন্তু তারপরেই হঠাৎ করে জানেন শুরু হয়ে যায় ভিয়েতনাম ওয়ার। তারপর আবার ওয়েস্টার্ন মানুষরা কর্পোরেট লাইফের থেকে দূরে থাকতে চাইছিলেন, মিডল ক্লাস সোসাইটিকে কনজিউমার হিসেবে যে ব্যবহার করার ব্যাপারটা, সেইটা থেকে দূরে থাকতে চাইছিলেন। সো সেই ওয়েস্টার্ন দেশগুলোর মানুষরা ধীরে ধীরে ওয়েস্টার্ন দেশগুলোকে ছেড়ে দিয়ে আমাদের এই সাউথ এশিয়া বা বিশেষ করে আমাদের ভারতে আসা শুরু করে 1970-এর দশকে। আর ঠিক সেই সময় এই ইউরি বেজমেনভ সেই যে ওয়েস্টার্ন মানুষরা আমাদের ভারতে আসছিল, মানে যাদেরকে অ্যাকচুয়ালি হিপ্পি বলা হচ্ছিল, তাদের মধ্যে মিশে যান, তাদের মতন করে বেশভূষা ধারণ করে। দিয়ে তারপর সুযোগ পেয়ে সোজা ক্যানাডাতে তিনি লুকিয়ে বেরিয়ে যান কেজিবির হাত থেকে। দিয়ে তারপর ক্যানাডাতে গিয়ে তিনি অ্যাকচুয়ালি রিভিল করেন 4টে স্টেজের ব্যাপারে, যার মাধ্যমে কেজিবি অ্যাকচুয়ালি এই পুরো ওয়ার্ল্ডে মোটামুটি যতগুলো দেশ আছে সেইখানে রিজিম চেঞ্জ করার চেষ্টা করে। জেনে নিন একটু সেই 4টে স্টেপকে। এই যে 4টে স্টেপ, তিনি সেই 4টে স্টেপকে বলেছেন আইডিওলজিক্যাল সাবভার্সন থিওরি, মানে হচ্ছে কোনো দেশের রিজিমকে চেঞ্জ করা। যার মধ্যে প্রথম স্টেপটাই হলো ডিমরালাইজেশন, মানে হচ্ছে একটা পুরো জেনারেশনকেই ডিমরালাইজ করে দেওয়া, যেটা হচ্ছে 15 থেকে 20 বছর ধরে চলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো নিজেদের আইডিওলজি অনুযায়ী বিভিন্ন সব ইনফরমেন্টদের বা অ্যাক্টিভিস্টদের বিভিন্ন সব ইম্পর্টেন্ট সেক্টরগুলোতে ইনস্টল করা, এটাই হলো ডিমরালাইজেশনের স্টেপ। যেমন ধরুন স্কুল, মিডিয়া, রিলিজন, কালচারাল সেক্টর, সব কটা জায়গাতেই নিজেদের মতন করে ইনফরমেন্ট বা অ্যাক্টিভিস্ট ইনস্টল করে দেওয়া হয়, যারা হচ্ছে কন্টিনিউয়াসলি খবর দিতে থাকবে, দিয়ে তারপর নিজেদের মতন করে আলাদা একটা আইডিওলজি ইনস্টল করতে থাকবে নতুন যে জেনারেশনটা তখন তৈরি হচ্ছে তাদের মধ্যে।
মানে ধরেন প্রত্যেকটা দেশেই এক এক ধরনের সোশ্যাল স্ট্রাকচার থাকে, রিলিজিয়নের ব্যাপারটা আবার আলাদা করে। তারপর আবার তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি, থাকা খাওয়া এসব এক এক ধরনের হয়। সেখানে সেই সোসাইটির মধ্যে ধীরে ধীরে এই অ্যাক্টিভিস্টদের ঢুকিয়ে অন্য আরেকটা আইডিওলজিকে ইনস্টল করার চেষ্টা হয়, মানে সেখানকার সোশ্যাল স্ট্রাকচারটাকেই পুরোপুরি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা। আর একবার যখন এই ইয়াং জেনারেশন নিজেদের অ্যাকচুয়াল যে লোকাল সোশ্যাল স্ট্রাকচার, রিলিজিয়ন এইসব থেকে দূরে হয়ে যায়, তখনই তারপর শুরু হয় আসল খেলা। এরপরই স্টেপটাই হলো ডিস্টেবিলাইজেশন, যেটা হলো 2 থেকে 5 বছর অবধি চলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কোনো কান্ট্রি যদি ইকোনমিক্যালি স্টেবল গ্রো করতে থাকে, তাহলে কিন্তু ইজি হয় না সেই কান্ট্রিতে রিজিম চেঞ্জ করাটা। মানে ইকোনমিক অ্যাক্টিভিটি যখন নর্মালভাবে চলছে, তখন কোনোভাবেই সম্ভব হয় না রিজিমটাকে চেঞ্জ করা। সো সেই ইকোনমিকেই টোটালি ধ্বংস করে দেওয়ার তারপর চেষ্টা চলে 2 থেকে 5 বছর ধরে। তার সাথে আবার জানবেন ভালো মতন করে, এক একটা দেশের ডিফেন্সের দিক থেকে এক একটা ক্যাপাবিলিটি থাকে। সেই দেশ যতক্ষণ অবধি সেই ডিফেন্সের দিক থেকে ক্যাপাবিলিটিটাকে বজায় রাখছে, ততক্ষণ অবধিও কিন্তু ইজি হয় না রিজিমটাকে চেঞ্জ করাটা। যতক্ষণ অবধি সেই দেশ লড়াই করতে পারছে, ততক্ষণ অবধি ইজি হয় না সেই দেশের সরকারটাকে বদল করাটা। সো সেই ডিফেন্সের সেক্টরেও বিভিন্নভাবে ইনফিলট্রেশন করানো হয়। ডিফেন্সের সেক্টরটাকেও টোটালি ডাউন করে দেওয়া হয়, ডিস্ট্রয় করে দেওয়া হয়। ডিফেন্সের দিক থেকে সেই দেশটা কোনোভাবেই যাতে অ্যাডভান্সমেন্ট না করতে পারে, সেই দিকেই চেষ্টা করা হয় এই 2 থেকে 5 বছরের মধ্যে। মানে হচ্ছে এক তো ইকোনমিক গ্রোথ গেল, তারপর হচ্ছে দ্বিতীয় আবার মেইন যে সেই দেশটার লড়াইয়ের ক্ষমতা, সেটাও গেল। দিয়ে তারপরেই অ্যাকচুয়ালি শুরু হয় এই যে ইয়াং জেনারেশনকে অন্য আরেকটা আইডিওলজি দিয়ে ব্রেন ওয়াশ করা হয়েছিল, তাদেরকেই ইউজ করাটা। দিয়ে শুরু হয় ক্রাইসিসের স্টেপ, যেটা চলে অ্যাকচুয়ালি মোটামুটি 6 মাস মতন। এই যে ইয়াং জেনারেশন যাদেরকে অন্য আরেকটা আইডিওলজি শেখানো হয়েছে, তাদের মাধ্যমে পুরো দেশ জুড়ে প্রটেস্ট, অরাজকতা, ইকোনমিক অ্যাক্টিভিটি না হতে দেওয়া, ম্যাসিভ পরিমাণে সিভিল আনরেস্ট এরকম করানো হয়। বর্তমানে দেখতেই পাচ্ছেন স্টুডেন্ট প্রটেস্টের নাম করে যে জিনিসটা আমাদের ভারতের মধ্যে হচ্ছে, স্টুডেন্টরা এখন বর্তমানে একদমই নেই, এদিকে প্রটেস্টটা কিন্তু কন্টিনিউ চলছে অন্য সব অরাজক তত্ত্বগুলোর মাধ্যমে, যাদেরকে অ্যাকচুয়ালি দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে নিজেদের আইডিওলজি থেকে সরিয়ে দিয়ে অন্য আইডিওলজি অনুযায়ী তৈরি করা হয়েছিল। টোটালি একবারে সেই পুরো কান্ট্রি জুড়ে আনরেস্ট, দিয়ে তারপর হঠাৎ করেই সেই প্রোটেস্টটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, যার ফলে আলটিমেটলি গিয়ে রেজিমটা চেঞ্জ হয়ে যায়। বাধ্য করা হয় সেখানকার ইলেক্টেড সরকারকে ছেড়ে বেরিয়ে যেতে। দিয়ে তারপরেই শুরু হয় লাস্ট ফাইনাল স্টেপ, পুরো প্রপার রিজিম চেঞ্জের গল্পটাকে শেষ করার, যেটাকেই অ্যাকচুয়ালি বলে নর্মালাইজেশন, যেটা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য চলতে পারে। অ্যাকচুয়ালি দেখুন, এই যে যত সব অন্য ধরনের আইডিওলজি ইনস্টল করা হয়েছিল, দিয়ে তারপর এই যে এত ইকোনমিকভাবে ডিসরাপশন করা হয়েছিল, ডিফেন্সের দিক থেকে ডিসরাপশন করা হয়েছিল, দিয়ে তারপর প্রোটেস্ট করা হয়েছিল, সেইগুলোকে এবার ফাইনালি শান্ত করার প্রয়োজন থাকে রিজিমটাকে টোটালি চেঞ্জ করার জন্য। সো সেই শান্ত করার ব্যাপারটা ফাইনালি স্টার্ট হয়, যেটাকেই অ্যাকচুয়ালি নর্মালাইজেশন বলে। বাট এই যে লেভেলটা, এই লেভেলে অ্যাকচুয়ালি প্রথম যে স্টেপটায় অ্যাক্টিভিস্টদের ইউজ করা হয়েছিল, তাদেরকেই কিন্তু উল্টে লাস্টে এলিমিনেট করে দেওয়া হয়। এবার এলিমিনেশন মানেটা আপনি যা কিছু ধরতে পারেন। সো প্রথম স্টেপে যে অ্যাক্টিভিস্টদের ইনস্টল করা হয়েছিল, তাদেরকেই সোজা এলিমিনেট। কারণটা হলো, দেখেন এই যে অ্যাক্টিভিস্টদের মাধ্যমে এতটা পরিমাণে অরাজকতা ছড়ানো হয়েছিল, এতটা পরিমাণে ডিসরাপশন ছড়ানো হয়েছিল, তারা কিন্তু এই যে নতুন রিজিমটা পরে এসছে, তাদের এগেনস্টও প্রোটেস্ট করতে পারে। যখনই তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি যে কারণে এই রিজিম চেঞ্জের গল্পটা হয়েছিল, সেটা অ্যাকচুয়ালি সেই কারণেই না, তখন কিন্তু এই যে অ্যাক্টিভিস্টরা, প্রোটেস্টাররা, তারা কিন্তু উল্টে সেই নতুন রিজিমের এগেনস্টেই লড়তে শুরু করে দিতে পারে। আর যেহেতু তারা মোটামুটি এক্সপিরিয়েন্স, তাই তাদের ক্ষমতা থাকে সেই নতুন রিজিমটাকেও চেঞ্জ করে দেওয়ার। সো সেই অ্যাক্টিভিস্টদের প্রথমে এলিমিনেট করে দেওয়াটা হলো রিজিম চেঞ্জের পুরো গল্পটার ফাইনাল স্টেপ, যাদেরকেই অ্যাকচুয়ালি এই যে কেজিবির এজেন্ট ইউরি বেজমেনভ ইউজফুল ইডিয়টস হিসেবে ব্যাখ্যা করেছিলেন। মানে হচ্ছে তাদেরকে প্রথমে ইউজ করা হচ্ছে একটা দেশের সরকার চেঞ্জ করার জন্য, দিয়ে তারপর ফাইনালি যখন সরকার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সেই অ্যাক্টিভিস্টদেরই উল্টে এলিমিনেট করে দেওয়া। টোটালি একবারে ইউজফুল ইডিয়টস, মানে হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো। যাই হোক, এটাই হচ্ছে ফাইনাল 4টে স্টেপ যে কোনো একটা দেশের রিজিম চেঞ্জ করার, যেটাকে টোটালি অ্যাকচুয়ালি বলা হয়েছে যে আইডিওলজিক্যাল সাবভার্সন থিওরি। এবার দেখুন, এটা বলা হয়েছে যে এটা অ্যাকচুয়ালি কেজিবি করতো অন্যান্য সব দেশে, বাট এমন না যে শুধুমাত্র এটা কেজিবি করতো বা সোভিয়েত ইউনিয়নই করতো।
এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড জুড়ে যতগুলো মেজর পাওয়ার রয়েছে তারা কিন্তু সবাই এই স্টেপটাকেই অ্যাকচুয়ালি ফলো করে। পুরো এই ওয়ার্ল্ডে যত রকমের দেখবেন রিজিম চেঞ্জ হয় সবকটাতেই কিন্তু এই সেম স্ক্রিপ্টই ইউজ হয়, যেটা কিছু সময় আগেই ইরানের ক্ষেত্রেও লক্ষ্য করেছিলেন 1979 দিকে, দিয়ে তারপর রিসেন্টলি আবার লক্ষ্য করেছিলেন বাংলাদেশ আর নেপালের ক্ষেত্রে। বাংলাদেশে যে ছাত্ররা অ্যাকচুয়ালি এই আন্দোলনটাকে শুরু করেছিল 2024-এর আন্দোলন, তাদেরকেই পরে গিয়ে দেখেছিলেন টোটালি সাইড করে দেওয়া হয়েছিল, দিয়ে তারপর অ্যাকচুয়ালি টু কভার করে ফেলেছিল অন্য আরও একটা পাওয়ার। আমাদের ভারতেও কিন্তু সেই সেম জিনিসটাই চলছে। শুরু হয়েছিল স্টুডেন্ট প্রটেস্টের নাম করে, নিটের নাম করে। এদিকে বর্তমানে যারা কিন্তু অ্যাকচুয়ালি প্রোটেস্টের মধ্যে ইনভলভ রয়েছে তারা কিন্তু কোনোভাবেই এই নিট বা এডুকেশন এইসবের সাথে রিলেটেডই না, এমনকি তারা সামান্য মাত্র নিটের ফুল ফর্মটাও পর্যন্ত বলতে পারছে না। সো বুঝতেই পারছেন এই যে রিজিম চেঞ্জের গল্পটা, এটা কিন্তু পুরো সত্যি। অ্যাকচুয়ালি কিন্তু চেষ্টা হচ্ছে আমাদের ভারতে রিজিম চেঞ্জ করার, আর কিভাবে চেষ্টা হচ্ছে সেটা পুরোপুরি বলে দিলাম। স্টেপ বাই স্টেপ ডটগুলোকে কানেক্ট করতে থাকুন, তাহলে বুঝতেই পারবেন এই 4টে স্টেপেই অ্যাকচুয়ালি আমাদের ভারতে এখন বর্তমানে রিজিম চেঞ্জ করার চেষ্টা চলছে।